গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আগের দিন দেখছিলাম যে কিভাবে দাম পরিবর্তন হলে আমাদের টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এবং অ্যাভারেজ রেভিনিউর মধ্যে কীরকম কি পরিবর্তন আসে। তো তোমাদের এই যে গ্রাফটা আমি এঁকেছিলাম, এই গ্রাফটা যদি না থাকতো তাহলে সঠিকভাবে আঁকার কিছু কিছু জিনিস আমি তোমাদের বলেছিলাম যে যখনই একটা চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারে আমরা কি করি, আগে ডেফিনিশনগুলো কেন পড়ছি, কি পড়ছি, পড়ে তারপরে তার শিডিউল বা তালিকায় আসি এবং তালিকার থেকে আমরা বক্ররেখাগুলো দেখি যে কিরকম রেখাগুলোর চরিত্র হয়। তো এগুলো বিভিন্ন সময় উৎপাদন ব্যয়, আবার এই রেভিনিউ সব মিলে মিশে একাকার হয়ে যায় অনেক সময় ছাত্রীদের মাথায়, পরীক্ষার হলে বিশেষ করে। সেই জন্য বারে বারে একটা জিনিস আমি বলবো, কিছু পয়েন্টসে আমি দিয়ে দিচ্ছি, সেইগুলো কিন্তু মনে রাখবে। যেমন এখানে চট করে আমরা আগের দিন কি দেখেছিলাম এবং তিনটের মধ্যে কিরকম রিলেশনশিপ হয়, মানে টিআর, এমআর আর এআর এর মধ্যে, সেটা চট করে এইসব দেখুন। তো তোমরা যদি জয়দেব সরখেলের তালিকা দেখো তাহলে আমরা প্রথম কি দেখি যে প্রথম ইউনিটের জন্য গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা প্রথমে মনে রাখবো যে প্রথম কি হচ্ছে, প্রথম ইউনিটে এআর সমান এমআর হচ্ছে কিনা দেখো, যে প্রথম ইউনিটে এআর ছিল 10, এমআরও হলো 10 এবং তারপর থেকে প্রতি ইউনিটের জন্য কি হচ্ছে, এআর এমআর এর থেকে বড় হচ্ছে, এআর এমআর এর থেকে বড় হচ্ছে, তাই এআর রেখাটা এমআর রেখার উপর দিয়ে যায়। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্টটা মনে রাখতে হবে কি, যে টিআর যখন প্রথম দিকে বাড়ছে এবং প্রথম দিকে বাড়ছে একটা সময় সর্বোচ্চ হচ্ছে এবং তারপরে কমে যাচ্ছে, তাহলে টিআর রেখা মূল বিন্দু থেকে ওঠে একটা সময় গিয়ে কি হয়, সর্বোচ্চ হয়, ঊর্ধ্বমুখী হয়ে সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হবে তার মানে এই অবধি মূল বিন্দু থেকে উঠলো, ঊর্ধ্বমুখী হতে হতে একটা সময় সর্বোচ্চ হলো, তার মানে এর পরের বিন্দু থেকে কমতে থাকবে, সেটাই বলছি। আচ্ছা, এবং চতুর্থ পয়েন্টটা, টিআর যতক্ষণ বাড়বে এমআর ততক্ষণ কি হবে, পজিটিভ হবে। টিআর যতক্ষণ বাড়ছে এমআরটা ততক্ষণ পজিটিভ হচ্ছে। পজিটিভ মানে ঢালটা আমি বলছি না, ঢাল ঋণাত্মক হয় মানে নিচের দিকে নেমে যায়, পজিটিভ অর্থে এটা পজিটিভ দিকে থাকবে, ধনাত্মক দিকে থাকে। এইখানটায় অনুভূমিক কক্ষকে যদি টাচ করে তখন এটা কি হয়, শূন্য এবং তারপরে ঋণাত্মক। তোমরা জানো যে এটাতে কি হয়, এটা পজিটিভ হয়, এটা পজিটিভ নেগেটিভ হয়, এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়, এটা নেগেটিভ হয়। তো এই জিনিসটা তোমরা যখন গ্রাফ শিখবে তখন নিশ্চয়ই জানো। তাই বলছে যে এটা যতক্ষণ এমআর রেখা পজিটিভ হচ্ছে ততক্ষণ টিআর কিন্তু বাড়ছে,
তাহলে দ্বিতীয় পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে, টিআর যতক্ষণ বাড়ে এমআর কি হবে, পজিটিভ হয়, মানে ধনাত্মক হয়। এইটা টিআর এর সঙ্গে এমআর এর সম্পর্ক। টিআর যতক্ষণ বাড়ে এমআর ততক্ষণ কি হয়, পজিটিভ হয়। আর একটা সম্পর্ক কি হয়, যে টিআর যখন সর্বোচ্চ হয় তখন এমআর কি হয়ে যাচ্ছে, যখন টিআর সর্বোচ্চ তখন এমআর কিন্তু শূন্য হয়ে যায়, তখন এমআর কি হয়ে যাবে, শূন্য। আশা করি বোঝাতে পারছি। এই দুটো তার মানে টিআর এর সঙ্গে এমআর এর সম্পর্ক। আরেকটা জিনিস কি বলছে, টিআর যখন কমে, টিআর যখন কমছে তখন এমআর ঋণাত্মক হয়ে যায়। আমি অত কথা লিখছি না, ধনাত্মক ঋণাত্মক তোমরা বুঝবে। এই পয়েন্টগুলো মোটামুটি রেভিনিউ রেখা আঁকতেও সাহায্য করবে। আর যদি বলে টিআর এর সঙ্গে এমআর এর সম্পর্ক কি, মোট রেভিনিউর সঙ্গে প্রান্তিক রেভিনিউ, তখন তোমরা বলতে পারো যে মোট রেভিনিউ যতক্ষণ বাড়ে প্রান্তিক রেভিনিউ ততক্ষণ ধনাত্মক হয়, মোট রেভিনিউ যখন কমে প্রান্তিক রেভিনিউ ঋণাত্মক হয়ে যায়, আর মোট রেভিনিউ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক রেভিনিউ শূন্য হয়ে যায়। তাহলে 4, 5, 6 এইটা আসলে আমি কি দেখাচ্ছি, এইটা দেখাচ্ছি টিআর এর সঙ্গে এমআর এর সম্পর্ক। আশা করি তোমরা এইগুলো বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমি আরেকবার বলে দিই যে এআর যখন কমে তখন কিন্তু এমআরও কমে। তাহলে 7 নম্বর পয়েন্টটা কি হচ্ছে আমার, যে অ্যাভারেজ রেভিনিউ যখন কমে তখন অ্যাভারেজ রেভিনিউ কমছে, এমআরও কমছে। তবে এটা সবসময় যে অ্যাভারেজ রেভিনিউ কমলে প্রান্তিক রেভিনিউ যে সবসময় কমবে তা কিন্তু না। মানে প্রান্তিক রেভিনিউ অপেক্ষাকৃত বেশি হারে কমে, এর থেকে বেশি হারে কমে, কিন্তু সবসময় যে কমতেই হবে তা কিন্তু না, অনেক সময় বাড়তেও পারে। কিন্তু শুধু এতটুকু বললে ভালো হয়, যে কারণ আরো অনেক তোমাদের পড়তে হবে, তখন গিয়ে বুঝতে পারবে যে গড় রেভিনিউ যখন কমে প্রান্তিক রেভিনিউ গড় রেভিনিউ অপেক্ষা কম হারে কমে। তার মানে যখন কমে আমি এমনি করে লিখি, তখন কি হয়, এআর গ্রেটার দেন এমআর। দেখতেই পাচ্ছ এটাও কমছে এটাও কমছে, কিন্তু এআর গ্রেটার দেন এমআর, এমআর থেকে এআরটা বেশি মাত্রায় কম, মানে বাড়ছে বেশি মাত্রায়, মানে এআর বড় হচ্ছে এমআর ছোট হচ্ছে, আর কমছে দুটো। এই হচ্ছে কারণ কি, এআরটা তো আসলে আমাদের ডিমান্ড কার্ড,
তো এটা তো ঋণাত্মক হবে, মানে ঢালটা ঋণাত্মক হবেই। কারণ আমরা জানি যে দাম বেশি হয়ে যায় তখন চাহিদা কম হয়, আর দাম কম হলে চাহিদা বেড়ে যায়। তাহলে এটা তো বেসিক্যালি চাহিদা রেখা, পিটা এআর সমান কি পি, তাই জন্য এটা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখতে হবে এক্ষেত্রে, এআর যদি সরল রেখা হয় তখন এম আর ও সরল রেখা হবে। তাহলে এআর যদি সরল রেখা হয় তাহলে এমআরও সরল রেখা হবে। তার মানেটা হচ্ছে যদি এআর বক্ররেখা হয় তাহলে এমআরও বক্ররেখা হবে, এআর সরল রেখা হলে এমআরও সরল রেখা হবে। তো এইগুলো তোমাদের এই পয়েন্টগুলো মনে রাখলে, যেমন এই দুটো পয়েন্ট আবার এআর এর সঙ্গে এমআর এর সম্পর্ক দেখাচ্ছে, 7 আর 8 পয়েন্ট, 4, 5, 6 পয়েন্ট কি দিয়ে দেখাচ্ছে, টিআর এর সঙ্গে এমআর এর সম্পর্ক। তো এইগুলো হলো তোমাদের দিয়ে, তার মানে এআর আর এমআর এর সম্পর্ক কিন্তু খালি এই দুটো পয়েন্ট না। আমি বলছি এআর যখন কমে এমআরও কমে, মানে এআর তখন এমআর এর থেকে বড় হয়। আবার উল্টোটা, যখন মানে এআর যদি কোনো ক্ষেত্রে এআর বাড়লে এমআরও বাড়বে, কিন্তু সেক্ষেত্রে তখন এমআর এআর এর থেকে বড় হয়ে যাবে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের। আগের মতন ম্যাথমেটিক্যালি যেমন হয়, এআর যেমন যদি কোনো ক্ষেত্রে এআর যখন 0 হয়ে যায় তখন এআর সমান এমআরও হয়ে যাবে। তো এইরকম হতে পারে, এখানেও তোমরা দেখতে পাচ্ছ এআর যদি 0 তো এমআরও 0। আচ্ছা, ঠিক আছে, এই সম্পর্কগুলো মনে রাখবে। এটা আমি একটা রিভিশন এবং কার্ভ আঁকতে গেলে আমাদের মাথায় কি কি রাখতে হবে সেটা আমি দেখলাম। যারা আগের ভিডিওগুলো ফলো করছো না তারা কিন্তু কিছু বুঝতে পারবে না। আচ্ছা, এবার তোমাদের আমি জয়দেব সরকেলে চলে আসি। বইটা একটু খোলো, যাদের বই আছে তারা একটু দেখো। আমি এরপরে পড়াতে চাচ্ছি মোট রেভিনিউ রেখা থেকে গড় রেভিনিউ রেখা নির্ণয়। মোট রেভিনিউ রেখা থেকে গড় রেভিনিউ রেখা। যেমন তোমরা উৎপাদন ব্যয় বা উৎপাদনেও পড়েছো এই জিনিসটা নির্ণয় করো। আচ্ছা, এর আগে তোমরা চাহিদার চ্যাপ্টারে যখন আমি পড়াচ্ছিলাম তোমাদের বোধহয় মনে আছে যে সরলরেখার ঢাল পড়েছি। ওই সরলরেখার ঢালটা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু এটা ভালো করে, আরো ভালো করে, মানে ওটা যদি বোঝো তাহলে এটা না বোঝার কিছু কারণ থাকবে না। আচ্ছা, এরপরে বলছে যে প্রথমত ধরা যাক একটা ফার্ম একটা নির্দিষ্ট দামে যত খুশি বিক্রি করতে পারে, তার মানে দামটা স্থির। কি ধরেছে প্রথমে? দামটা স্থির। এটা কিন্তু কিছু জিনিস আমি তোমাদের বলেছি যে যখন আমরা একটা নিয়ম পড়ি তখন আগে কন্ডিশনগুলো দেখে নিই, শর্তাবলী কি কি আছে। ওই যে বলি না, নায়ক নায়িকা যদি আমরা অভিনয়টা দেখি, আশেপাশে মঞ্চটা আমরা সাজাতে থাকি, তাহলে এখানে আমরা আমাদের নায়ক নায়িকাকে রেভিনিউ, মোট রেভিনিউ আর গড় রেভিনিউ, এই মোট রেভিনিউ রেখার থেকে গড় রেভিনিউ, মানে কোনো তালিকা নেই, কোনো তালিকা ছাড়া একটা কার্ভ থেকে, মানে টিআর কার্ভ থেকে আমরা এআর কার্ভ নির্ণয় করছি। তাহলে কি করে করব? তো ধরে নিচ্ছি এখানে পি স্থির। পি স্থির মানে কি? আমরা যেমন ধরেছিলাম, যেমন পি 10 ধরে নিয়েছিলাম 10 টাকা,
তার মানে 10 টাকাতে একটা ফার্ম যত খুশি দ্রব্য বিক্রি করতে পারে। তাহলে এই যদি হয় তখন আমরা কি দেখি যে টিআর রেখা মূল বিন্দু থেকে গিয়ে একটা কি হয়েছে, এই যে ধরো এখানে ও এক্স ও ওয়াই, এখানে টিআর আর এআর করছে, আমি এআর এ ধরি, এমআর এখন দেখছি, আর এখানে কোয়ান্টিটি মানে বিক্রয়ের পরিমাণ আমরা এখানে দেখছি। এই যদি হয় আমরা কি দেখেছিলাম, টিআর রেখা একটা স্ট্রেট, এটা টিআর রেখা, তার মানে মূল বিন্দুগামী একটা সরল রেখা। তার মানে কি সরল রেখা কখন হয়, যখন এই দিকে যা বাড়ছে এই দিকেও তাই বাড়বে। তুমি দেখো এই দিকে যতটা বাড়বে এই দিকেও ততটা বাড়বে, তাই তো? তাহলেই এটা কি হবে, একটা সরল রেখা হবে। তার মানে এই 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 এইটা এই কোয়ান্টিটিটা সমান এই কোয়ান্টিটিটা, তবে গিয়ে ওটা সমানুপাতিক হারে বাড়ে, তবে গিয়ে এটা একটা সরল রেখা হয়। কখন না, যখন ধরে নেওয়া হয়, ধরে নিচ্ছি, ধরে নেওয়া হলো এখানে পি স্থির। তাহলে এই কন্ডিশনটা ব্যাখ্যা করলাম। এই যখন কন্ডিশন থাকে তখন আমাদের কি হয়, টিআর রেখা এরকম পড়বে। এবার তোমাদের জয়দেব সরকেলে যে ছবিটা আছে সেই ছবি অনুযায়ী আমি যদি আঁকি, তোমরাও আমার সঙ্গে আঁকো, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে। খাতা পেন্সিল বই নিয়ে বসো, যাদের বই নেই কোনো পারোয়া নেই, আমি সবটা বুঝিয়ে দিচ্ছি, ভিডিওগুলো ভালো করে ফলো করলে তোমরা বুঝতে পারবে। তাহলে ও আর এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যেটাকে আমরা যেহেতু টিআর এবং টিআর থেকে এআর নিব। টিআর আমরা কিন্তু এআরটা নেই, টিআর রেখা থেকে এআর পাবো। ধরো এটা একটা সরল স্ট্রেট সরল রেখা, যেটা জয়দেব সরকারের নাম দিয়েছে এ। তার মানে ও এ রেখাটা হচ্ছে টিআর রেখা, ও এ রেখাটা হচ্ছে টিআর রেখা। আর পি একটা বিন্দু, মানে ও এ সরল রেখার উপরে পি একটা বিন্দু। এই পি বিন্দু থেকে একটা লম্ব টানা হলো ও কিউ রেখার উপরে, যেখানে আমরা নাম দিচ্ছি কিউ। তাহলে এই ইয়েতে ইউনিট পিছু রেভিনিউ কত হবে? ইউনিট পিছু রেভিনিউ মানে এআর। আমি একটা ইয়েতে বলি, পি বিন্দুতে আগে কি দেখছি, এই পি বিন্দুতে টিআর কত হবে আমার? পি বিন্দুতে টিআরটা কি হবে? এই পি কি, তাই তো? মোট রেভিনিউ পি বিন্দুতে হবে পি কিউ, আর মোট বিক্রয়ের পরিমাণ পি বিন্দুতে মোট বিক্রয়ের পরিমাণ কত হচ্ছে ও কিউ। তাহলে এই পি বিন্দুতে এই পি বিন্দুতে ওকে, তাহলে কি বলছে যে পি বিন্দুতে মোট রেভিনিউ পি কিউ এবং মোট বিক্রয়ের পরিমাণ ও কিউ। সুতরাং ইউনিট পিছু রেভিনিউ এই পি বিন্দুতে ইউনিট পিছু রেভিনিউ মানে কি? ইউনিট পিছু রেভিনিউ মানে হচ্ছে এটা এআর। এআরটা কি হয়ে যাবে, যে পি কিউ ডিভাইডেড বাই ও কিউ, পি কিউ
কারণ যদি পি কিউ টি আর হয়, এইটুকুটা যদি টি আর হয়, টি আর ডিভাইডেড বাই কোয়ান্টিটি, তাহলে পি কিউ ডিভাইডেড বাই ও কিউ, যেটা টি আর ডিভাইডেড বাই কোয়ান্টিটি, তাহলে এটা হয়ে গেল আমার এ আর। আর এইটা হচ্ছে, এইটা সমান কি আসলে ও এ, এই সরল রেখার সঙ্গে সরল রেখার ঢালের সঙ্গে সমান। কেন এই কথাটা বলছে সরল রেখার ঢালের সঙ্গে সমান? তোমরা যদি সরল রেখার ঢালটা যদি মনে থাকে, আমি বক্ররেখার ঢাল পড়াইনি বলে আমার কিন্তু উৎপাদন ব্যয় অসুবিধা হয়েছে। তোমরা প্রথম চ্যাপ্টারটা আমরা কিন্তু স্কিপ করে পড়েছি, যেহেতু তোমাদের সরকারের এই টিভিতেও চাহিদার থেকে শুরু করেছিলাম, তো তখন আমার মনে হয়েছিল আগে আমরাও চাহিদার থেকে শুরু করি, তাহলে টেলিভিশনের ওই বাংলা শিক্ষার ইয়েতে যে ইকোনমিক্সের ক্লাসগুলো চলছে অনলাইন, তোমরা সেটাকে বুঝতে পারবে। তাই জন্যই চাহিদার থেকে শুরু করেছিলাম বেসিক্যালি। কিন্তু প্রথম চ্যাপ্টারে কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেক চ্যাপ্টারে আমার দরকার হয়, যেমন সরলরেখার ঢাল। এটা আমি একটুখানি তোমাদের পড়িয়েছি, তোমরা যদি পাতা উল্টে আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে ও এ, এই যে পি কিউ লম্ব বাই ভূমি, এটা কি হয়? অতিভুজ, তাই তো? এবং এইটা হয়, এটাকে বলে ট্যান। তাহলে এই ট্যান থিটা মানে ও এ সরল রেখার ঢালের সঙ্গে সমান হয়ে যায় এইটা। আর ঠিক এমনি করেও আরেকটা বিন্দুর যদি আমরা দেখি, যে কোনো বিন্দু, ধরো আরেকটা বিন্দু নিলাম P1 বা P ড্যাশ, এখান থেকে একটা সরল রেখা লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম Q1। তাহলে এবারে ঠিক একই রকম ভাবে আমরা P ড্যাশ বিন্দুতে এটা ধরো আমি 1 নম্বর নাম দিলাম, এটা ধরো আমি 2 নম্বর নাম দিয়ে দিলাম। P ড্যাশ বিন্দুতে টি আর তাহলে কত তোমরা বলো? P ড্যাশ বিন্দুতে টি আর হয়ে যাবে কি? P1 Q1, P ড্যাশ কিউ ড্যাশ বা P1 Q1, আর এই কোয়ান্টিটি কি হয়ে যাবে? ও Q1, ও Q1। আচ্ছা, এইটাও কিন্তু এই লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এটাও কিন্তু সেই ওই সমান ও এ, এই সরলরেখার ঢালের সঙ্গে সমান হচ্ছে। তার মানে যে কোনো বিন্দুতে আমি যদি নিয়ে নিই, তাহলে কিন্তু ধরো যে কোনো বিন্দুতে এই সরলরেখা সমান হবে। এইটা তোমাদের আমি একটা সরলরেখার ঢালের সময় পড়িয়েছিলাম যে কিভাবে এখান থেকে এখানে আমি একটা ইয়ে নিলাম, এখানে আমি নাম দিয়ে দিলাম ভূমি। তাহলে এই যে এটাকে, এটা ট্যান থিটা, এটা যে কোনো অ্যাঙ্গেলে সরলরেখা যদি হয়, তাহলে সরলরেখার যে কোনো বিন্দুতে তার ঢাল একই হবে। তো সেই জন্য তোমরা কিন্তু ওটা ফলো করবে, করলে এটা বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা পেলাম টিআর থেকে কি করে আমরা ইউনিট পিছু রেভিনিউ বার করছি, আর ইউনিট পিছু রেভিনিউ মানেটাই হচ্ছে এআর। তাহলে এইভাবে আমাদের কাছে কোনো তালিকা নেই, একটা রেখা যদি থাকে তাহলে সেই রেখা থেকে আমরা গড় রেভিনিউ বার করতে কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।